5 গুণ ভ্যাট আদায় করে দিব বলেছি আমরা। এই বিপুল পরিমাণ বাজেট ডেফিসিটটা এটা কোথা থেকে আসবে, কে দিবে? এমন বাজেট আমার মনে হয় যে বাংলাদেশে এর আগে ইতিপূর্বে এরকম জনবান্ধব বাজেট আসলে খুব একটা দেখেনি। আমাদের বিচারকরা সেলিব্রিটি লয়ারদের দেখে রায় প্রদান করে। আজকে বলে গেলাম, এইটা যদি কন্টেম্পট টু কোর্ট হয়, দায় আমি নিব। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের সাথে প্রশ্ন করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের করালাপে সঙ্গে আছি আমি, হাসানুল শাহ। আমাদের সাথে অতিথি হিসেবে আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর রুশাদ ফরিদী, আছেন বিএনপির সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু এবং আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। স্বাগত আপনাদের আমাদের স্টুডিওতে। ডক্টর রুশাদ ফরিদী, আপনার কাছেই শুরুতে আসব। আমরা একটি বাজেট দেখলাম, নতুন সরকারের প্রথম বাজেট। বিএনপি সরকার দীর্ঘদিন পরে একটি বাজেট দিল এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে বেশ উচ্চাভিলাষী বা একটা বড় অঙ্কের একটা বাজেট আমরা দেখলাম। 9,38,000 কোটি টাকার বাজেট, যেখানে লক্ষ্যমাত্রাগুলো আসলে অনেক বড় বড়। রাজস্ব আদায়ে চলতি অর্থ বছরে একটা বড় ঘাটতির মুখেও আমরা দেখছি যে বড় একটা লক্ষ্য এনবিআর এর সামনে দেওয়া হয়েছে। তো সার্বিকভাবে আসলে বাজেটের যেই বড় বাজেট এবং বড় লক্ষ্যমাত্রা, মানে কতটা বাস্তবায়নযোগ্য মনে করছেন এই বাজেটকে? এটিকে আমি বাস্তব, মানে যদি শুরুতেই একটু একদম সোজাসাপটা বলি, এটাকে আমাকে বাস্তবসম্মত বাজেটের চেয়ে এটা একটা রাজনৈতিক উচ্চাভিলাষী বাজেট বলে মনে হয়। এবং এটার অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হলো, যে কোনো বাজেটে ধরেন দেশের কথা বাদ দিই, আমি যদি আমার বাসার বা ব্যক্তিগত বাজেট ধরি, প্রথমে আমি আয়ের হিসাবটা করি, আবার আয়টা আসবে কোথা থেকে। তো আয়ের হিসাবটাই যদি গরমিল হয়ে যায়, তাহলে তো ব্যয় নিয়ে তো একটা বড় প্রশ্ন আসেই। তো এখন দেশের ক্ষেত্রেও প্রধান আয়টা কি? আমার ট্যাক্স রেভিনিউ, তাই না? ট্যাক্স রেভিনিউ গত বছর ছিল 3 কোটি 3.5 কোটি লাখের একটু বেশি। এবার হয়তো আশা করা যাচ্ছে বড় যে 4 কোটি হতে পারে টেনে টুনে, কিন্তু আমাদের বাজেটে দেখা যাচ্ছে যে সেটা 4 লাখ কোটি আর কি, 4 লাখ কোটি, সরি। সো এখন সেটা দেখা যাচ্ছে 6 লাখ কোটি, মানে 2 লাখ কোটি এক্সট্রা এখন কোথা থেকে আসবে, এটা আকাশ থেকে পড়বে নাকি কিভাবে করা হবে, সেই বিষয়ে কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ সবচেয়ে বড় সংকট হলো এর প্রায় 70% সংগৃহীত হয় হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, মানে ভ্যাট, যেগুলো হচ্ছে গিয়ে সেলস ট্যাক্স, এগুলো থেকে। মাত্র 30% হয় হচ্ছে আমাদের ইনকাম থেকে, যেখানে আপনার ইভেন উন্নত দেশের কথা বাদ দিলাম, সাউথ এশিয়াতেই আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেই প্রায় অলমোস্ট 60% হয় ডিরেক্ট ট্যাক্স থেকে। এখন কেন ডিরেক্ট ট্যাক্স মানে কি? ইনকাম থেকে। কারণ ইনকাম থেকে ট্যাক্সটা নেওয়াটাই তো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ট্যাক্স ফিলোসফি বা ট্যাক্স আদায়ের একটা রাষ্ট্রের সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যেই ব্যক্তি অনেক বেশি ইনকাম করে, তার থেকে আপনি অনেক বেশি ট্যাক্স নেবেন। যার 4টা বাড়ি গুলশানে আছে, 3টা বাড়ি ধানমন্ডিতে আছে, তার কাছ থেকে আপনি বেশি ট্যাক্স নেবেন একটা সাধারণ চাকরিজীবীর কাছ থেকে। কিন্তু সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট ট্যাক্স। কিন্তু আমরা করছি কি? আমরা করছি ভ্যাট, সেলস ট্যাক্সের উপর থেকে বেশি নিচ্ছি, যেটা একটা দিনমজুর একটা সাবানের উপর যেই টাকাটা দেয় একটা, সেই গুলশানে 4টা বাড়িওয়ালা কোটিপতিও সেই একই টাকা দিয়ে ট্যাক্সের ভ্যাট দিয়েই তো সাবানটা কিনছে। তো একটা অসাম্য ব্যবস্থার উপর ভিত্তি করে সাধারণ নিম্ন আয়ের মানুষদের উপর একটা প্রচণ্ড করের
চাপ দিয়ে আমরা আমাদের 70% আয় সরকার করছে। তো এই অসাম্য ব্যবস্থার মধ্যে থেকেও আবার আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সেটা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে, মানে আমি আবার উন্নত বিশ্বের কথাও বাদ দিলাম, 10%-এরও নিচে, যেখানে পুরো আচ্ছা, সাম্যের বিষয়টা একটু আসি। মানে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন যে মানে প্রধান যে উদ্দেশ্য সেখানে একটি কথা বলেছেন যে সবার জন্য উন্নয়ন আর কি। তো যেই সাম্যের ভিত্তিতে যেই ট্যাক্স পলিসির কথা আপনি বলছেন, মানে সেটি আসলে কতটুকু দেখেছেন এই বাজেটে? ওখানে তো তেমন কোনো পরিবর্তন আসেনি। এখানে একটা উচ্চাভিলাষী ট্যাক্স কালেকশনের একটা টার্গেট দেওয়া হয়েছে। আমি যেই ক্ষেত্রে আমি সাম্যের কথা বলছিলাম, যে যেখানে ট্যাক্স জিডিপি রেশিও একটা সাউথ এশিয়ার অ্যাভারেজ হচ্ছে গিয়ে 18%, সেখানে আমরা হচ্ছে 7%-এর নিচে। তো সেখান থেকে আমরা এক লাফে কি করে আমরা প্রায় কত 300 প্রায় 60% ইনক্রিজ আমরা আশা করছি ট্যাক্স রেভিনিউতে। এটা একটা দূর পরিকল্পনা। আর সেটা যদি হয় তাহলে এমনি কাগজে কলমে বাজেট ডেফিসিট দেখেন অলরেডি 2,38,000 কোটি টাকা, 43,000 কোটি টাকা কাগজে কলমে বাজেট ডেফিসিট। মানে আপনি যদি ইভেন সেই স্বপ্নের টার্গেট যেটা দিয়েছেন ট্যাক্স রেভিনিউ কালেক্ট করা, ওটা যদি করতেও পারেন তারপরেও এই বাজেট ডেফিসিটটা থাকছে। আর এটা অবশ্যম্ভাবী যে এটা করা সম্ভব হবে না। হ্যাঁ, তো তারপরে যে এই বিপুল পরিমাণ বাজেট ডেফিসিটটা এটা কোথা থেকে আসবে, কে দিবে? এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সিঙ্গেল সোর্স যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডোমেস্টিক সোর্স যেটা, সেটা হচ্ছে ব্যাংক। আর ব্যাংকিং খাতের অবস্থা কি আমরা তো জানি। ব্যাংকিং খাতে একদম নন পারফর্মিং লোন এখানে 30%-এর উপরে। বাংলাদেশের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি প্রথমবারের মতো নেগেটিভ চলে গেছে বাংলাদেশের হিস্ট্রিতে। ব্যাংকিং সেক্টর নিয়ে আমরা না, আমি জিনিসটা জাস্ট একটা পয়েন্ট দিয়ে শেষ করলে তখন জিনিসটা কথাটা কমপ্লিট হয়। তো এরকম পরিস্থিতিতে আপনি বাজেট ডেফিসিট যেটা আপনার হবে সেটা পূরণ করার জন্য যে সোর্সটার উপরে যাবে সেই সোর্সটা অলরেডি কোমর ভেঙে গেছে। তো এরকম পরিপ্রেক্ষিতে একটা নতুন এত বছর পরে ক্ষমতায় এসে একটা শুধুমাত্র চমক জাগানোর জন্য এই ধরনের বাজেট আসলে আমরা আশা করিনি। আমরা আশা করেছিলাম আরেকটু দূরদর্শী, আরেকটু বাস্তবসম্মত বাজেট। জি, ধন্যবাদ। আখতারুজ্জামান বাচ্চু, আপনি তো সংসদে ছিলেন আজকে সারাদিন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন যে আসলে অর্থনীতির স্থিতিশীলতার জন্য যেই মানে চ্যালেঞ্জগুলো আছে, মানে সেটি উত্তরানোর তিনি চেষ্টা করেছেন আসলে এই বাজেটে বিভিন্ন নীতি গ্রহণের মাধ্যমে, বিশেষ করে কর্মসংস্থান, বিনিয়োগ এগুলো বাড়ানোর জন্য বেশ কিছু পলিসি আমরা দেখেছি এবার আর কি। আবার ডক্টর রুশাদ ফরিদী যেভাবে বলছিলেন যে টার্গেটগুলো বেশ উচ্চাভিলাষী, মানে একটা রাজনৈতিক উচ্চাভিলাষী বাজেট বলছিলেন। আপনি কি মনে করেন এটি রাজনৈতিক উচ্চাভিলাষী বাজেট হয়েছে? না, আমি তো মনে করি না। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে স্টার নিউজের দর্শক শ্রোতা, আমার দুজন বিজ্ঞ সহ আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণের ভোটে, সরাসরি জনগণের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সরকারটি যাত্রা শুরু করেছে। জনগণ একটি প্রত্যাশী নিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে। কারণ দীর্ঘদিন যাবৎ জনগণ ফ্যাসিস্টদের শাসনের পৃষ্ঠ ছিল। তো বর্তমান সরকার জনগণকে স্বস্তি দিতে চেয়েছে, যে প্রত্যাশা নিয়ে এই সরকারটিকে জনগণ নির্বাচিত করেছে। বর্তমান সরকার জনগণ যাতে স্বস্তি পায় প্রতিটা খাতেই সরকার সেভাবেই এই বাজেটটা প্রণয়ন করেছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে বর্তমান সরকার শিক্ষা খাতে অনেক বরাদ্দ দিয়েছে, স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য পরিমাণ বরাদ্দ দিয়েছে। তারপর যদি আপনি দেখেন সামাজিক সুরক্ষা, যে আসলে আমরা তো ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের সমষ্টি। রাষ্ট্র কিন্তু সমাজ, ধরেন রাজনীতি কয়েকশো বছরের পুরনো, সমাজ কিন্তু হাজার বছরের পুরনো। এই যে সামাজিক যে সমাজগুলো আছে, ক্ষুদ্র ক্ষুদ্র সমাজগুলো, সমাজের মানুষ আছে, দেশের মানুষ আছে, রাষ্ট্রের মালিকানা জনগণ। তো যে জনগণকে নিয়ে আমরা রাজনীতি করি, সেই জনগণের আপনি দেখবেন যে এই বাজেটে আপনার 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর উৎসকর হ্রাস করা হয়েছে। আপনার প্রতিটা ক্ষেত্রে আমরা আজকে যখন বাজেট যখন বক্তৃতা দেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি দেখবেন গোটা সংসদ টেবিল চাপড়িয়ে মানে পুরোটা সময় টেবিল চাপড়িয়ে সেটা ধন্যবাদ জানাচ্ছিল। এমন বাজেট আমার মনে হয় যে বাংলাদেশে মানুষ এর আগে ইতিপূর্বে এরকম জনবান্ধব বাজেট আসলে খুব একটা দেখেনি। আপনার ধরেন
যেটা বললেন যে বাংলাদেশের আসলে মানে লক্ষ্যমাত্রাগুলো নিয়ে লক্ষ্যমাত্রা প্রশ্ন উঠছে। দেখেন। আমরা চলতি অর্থ বছর যদি দেখি প্রথম 10 মাসে রাজস্ব আদায় ঘাটতি 1 লাখ কোটি টাকারও বেশি, এবং বেশ হিমশিম খেতে হয়েছে আসলে এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় থেকে অনেক পিছনে থাকার কারণে। তো বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে তো আমাদের যেই আয়ের লক্ষ্যমাত্রাগুলো সেগুলোও তো আমাদের অ্যাচিভেবল হতে হবে, মানে সেক্ষেত্রে মানে এই লক্ষ্যমাত্রাগুলো আসলে কিভাবে পৌঁছাবে এই সরকার? দেখেন, আপনি 10 মাসের কথা বললেন, তো আপনি 10 মাস থেকে বর্তমান সরকারের যদি 3 মাস বাদ দেন, 7 মাস ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তো যে বিগত যে সরকারটি ছিল তারা কিন্তু এই ছোট ছোট বিভিন্ন, আজকে এটা কালকে এটা, সকালে এক আন্দোলন বিকালে এক আন্দোলন, এগুলো ফেস করতেছিল। আর হলো যে বিগত সরকারটা কিন্তু নির্বাচিত সরকার ছিল না, তারা একটি রুটিন বাজেট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার যেহেতু জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এই সরকারটির দায়বদ্ধতা রয়েছে, জন আকাঙ্ক্ষা এই সরকারকে ঘিরে রয়েছে। আপনি এটা লক্ষ্য করবেন যে বিগত সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল আর বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী প্রত্যাশা বর্তমান সরকারের উপর অনেক পার্থক্য। সুতরাং এই সরকারটি যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত, সুতরাং জনগণকে যেভাবে স্বস্তি দেওয়া যায়, মানে যে কিভাবে এই দেশের মানুষের উন্নয়ন করা যায়, জনগণের কথা ভাবাটা, মানে রাষ্ট্র তো জনগণের জন্য। সুতরাং আপনি করের যে আদায়ের বিষয়টা আপনি বললেন, যে আসলে কর আদায়ের বিষয়টা, সেটা হলো যে দেখেন, আমার সাথে ওই যে হোটেল রেস্তোরাঁ মালিক সমালোচক উনি সাধারণ সম্পাদক রয়েছেন, দেখেন আমরা যদি হোটেল রেস্তোরাঁর দিকে তাকাই, 97% হোটেল রেস্তোরাঁর ব্যাট নিবন্ধন নেই, তারা ব্যাট দেন না। তো আমরা সেই ঠিক ট্যাক্সের ক্ষেত্রেও তো সেই আওতাটা বাড়ানো হবে, মানুষের উপর করের বোঝা না চাপিয়ে আমরা অনেক মানে ট্যাক্স দেওয়ার মতো পেয়ার, অনেক ট্যাক্স পেয়ার আছেন কিন্তু ওনাদের টিআর নাম্বার নাই, ট্যাক্স না দিয়ে দেন না। আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করব, সেই জায়গাটা অ্যাড্রেস করে করের আওতাটা বাড়াবো এবং আমরা মানুষের উপর করের বোঝা না চাপিয়ে যারা কর দেওয়ার মতো কর দিতে পারেন কিন্তু তারা কর দিচ্ছেন না বা করের আওতায় আসেন নাই, বা ভ্যাট আমরা ভ্যাটের পরিমাণ না বাড়িয়ে এখানে সব জায়গায় স্বস্তি দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমরা চাই যে জনগণ স্বস্তিতে থাকুক। আমরা যদি জনগণের উপর করের বোঝা চাপাই, ভ্যাটের বোঝা চাপাই, আলটিমেটলি তো এই জনগণের আলটিমেটলি সরকার তো জনগণকে নিয়ে, রাষ্ট্রের মালিকানা তো জনগণ। সুতরাং আমরা সেই জায়গাটাকে আমরা করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়িয়ে আমরা করব। আর হলো যে আরেকটা বিষয় আপনি বাজেট লক্ষ্য করবেন যে আমরা বর্তমান সরকার ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, সেই আলোচনা আমরা আসবো। আমরা একটু ইমরান হাসান আপনার কাছে আসতে চাই। যেমনটি বলছিলেন আখতারুজ্জামান বাচ্চু যে করের আওতায় আপনারা ভ্যাটের আওতায় আসছেন না, করের আওতায় আসছেন না, মানে আসছেন না কেন, আসলে সমস্যা কোথায়? জি, ধন্যবাদ। উপস্থিত আজকের অতিথিবৃন্দকে শুভেচ্ছা। আমি ওনার প্রথম কথাটাই দ্বিমত পোষণ করছি। আমি অ্যাড্রেস করেছি যে বাংলাদেশের আমলাতন্ত্র কোনোভাবেই চায় না আমাদের রাষ্ট্রটা ভালো চলুক, রাজনীতিবিদরাও মনে হয় চায় না। চাইলে ছোট বিষয়গুলো বসে বসে সলভ করা যায়, ছোট ছোট বিষয়। আমরা যখন দায়িত্ব নিয়েছি কমিটি, আমি প্রথম থেকে বলে আসছি সবাইকে ভ্যাটের আওতায় নিয়ে আসতে হবে। ভ্যাটের আওতায় আনলে সরকারের রাজস্বের কোনো অভাব হবে না, শুধু পলিসিটা ঠিক করতে হবে। পলিসিটা কি, কেন যায় না, কেন নিবন্ধিত করে না আমাদের ভ্যাট ব্যবসায়ীরা? ওই 97% হবে না, কিন্তু একটা বড় অংশই ভ্যাটের আওতার বাইরে, ট্যাক্সের আওতার বাইরে। আমি সরকারকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছি যে আপনারা জরিপ করেছেন, যে গভর্নমেন্টের আমলে হোক, 4,82,000 রেস্তোরাঁ, আমাদের হিসাবে 60,000 রেস্তোরাঁ। আমরা কিছুদিন আগে জেনেছি যে 10,000 মাত্র নিবন্ধিত। তো এটা দোষ তো আমাদের না, এটা তো আমরা দিচ্ছি না। তাহলে বিষয়টা কি করতে হবে? তাহলে আমরা অ্যাড্রেস করেছি নিবন্ধিত না, যে সবাইকে একটা হেলদি কম্পিটিশনে নিয়ে আসেন। আমি এখন ভ্যাট দিব, ট্যাক্স দিব, কমপ্লায়েন্স মেনটেন করব, আমার পাশের লোক কিছুই দিবে না। এনবিআর কর্মকর্তা বলেন আর যত কর্মকর্তাই বলেন, আমাদের দেশে ব্যবসা করা হচ্ছে একটা কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ। স্রোতের বিপরীতে ব্যবসা করা, যত প্রকার অনুষঙ্গ দিয়ে আপনাকে এমনভাবে বাইদা ফেলবে, আপনার ছোটার কোনো রাস্তা নাই। 13-14টা লাইসেন্স নিয়ে আমাদেরকে ব্যবসা করতে হয়,
যদিও এই গভর্নমেন্ট নতুন সরকার সেই জায়গায় রিফর্ম করে বর্তমান সরকার এই বাজেটে কিন্তু সেই আমি জায়গায় আমি আমি আপনাদেরকে আমি অনেক- আমি বলতেছি অনেক আপনাদের, ই আপনি দিয়েছে। তো দলীয় রাজনীতি করছেন, আপনার পক্ষ থেকে আপনি বলবেন। আমি একজন সাধারণ ভোক্তা হিসাবে, প্রথম আমি ভোক্তা, দ্বিতীয় আমি ছোট্ট একটা ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর আসপেক্ট থেকে আমার যে চিন্তা ভাবনা, দর্শন, আজকে আমার বাজেটে যে দেখেছেন অভিজ্ঞতা, ব্যবসায়ীদের যে আমি অভিজ্ঞতাটা শেয়ার করছি আপনার সঙ্গে। আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে 3 বার বসার সুযোগ হয়েছে, মোট 4 বার। এবং উনি অ্যাড্রেস করেছেন আমাকে। উনি উজবেকিস্তান থেকে ফোন করে আমাদেরকে সময় নির্ধারণ করে উনি সময় দিয়েছেন। উনি প্ল্যানিং মিনিস্টারও। উনি বলেছেন কি করে ব্যবসা সহজীকরণ করা যায় উনি সর্বোচ্চ করবেন। আমরা আশাবাদী। এবারের বাজেটে বেশ এবারে কিছু বাজেটের কথা উদ্যোগও বলছি, কিন্তু তাই আছে। আমরা আশাবাদী, আমি সেটাই বলছি। এখন তো মাত্র প্রণয়ন হলো, ফিউচার আমরা দেখতে চাই যে কতটুকু সহজীকরণ করা হলো। কারণ 50 বছরে তো বিএনপিও শাসন করেছে, এর আগে আওয়ামী লীগ করেছে, জাতীয় পার্টি করেছে, তত্ত্বাবধায়ক সরকার করেছে, ইন্টারিম গভর্নমেন্ট করেছে। আমরা দেখেছি তো সমাধান হয় নাই। বাট আমি আশাবাদী, এই জন্য আশাবাদী, মানুষ তো এখন জেগে গেছে, মানুষ এখন জানে কি হচ্ছে। কারণ ইন্টারনেটের কল্যাণে বলেন, যে কোনো কিছুর কল্যাণে বলেন, মানুষ এখন কনসার্ন। আপনি কতদিন আর মানুষকে ধোঁকা দিবেন? এই আমলাতন্ত্র বলেন বা রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন, যাই বলেন না কেন, আমরা তো স্বস্তিতে নাই। কিছু লোক, মুষ্টিমেয় লোক তো সবসময় বেনিফিটেড, সব সরকারের আমলেই হয়েছে। আমরা ওই নিয়ে প্রশ্ন করতে চাই না, আমি রাজনীতি করি না, রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমি বলতে চাই যে সহজীকরণ করতে গিয়ে সেটা যেন খুব লেট না হয়ে যায়, কারণ আমাদের ব্যবসায়ীরা খুব অস্বস্তিতে আছে। শুধুমাত্র যে অবস্থায় আছে সেই অবস্থায় আছে এখন পর্যন্ত ভ্যাট। আমরা কিছু কিছু কনসার্ন করেছিলাম, এসডি আছে আমাদের ক্ষেত্রে 10%, সেটা তুলে নিতে বলেছিলাম। চিকেন ফ্রাই খেলে আপনাকে অ্যাডিশনাল 10% এসডি দিতে হবে, পিৎজা খেলে এসডি দিতে হবে। এখনকার জেনারেশন পিৎজা খায়, আপনার জেনারেশনের সাথে তো আপনাকে মিলতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি হেলথ ইস্যুর কথা বলে আপনি 10% অ্যাডিশনাল এসডি নিচ্ছেন, তাহলে এটা তো আমার ভোক্তার উপর চেপে যাচ্ছে, ভোক্তা দিচ্ছে না। তাহলে কি হলো, একটা সাপ লুডো খেলার মতো, একটা ইঁদুর পুলিশের মতো, আর কি হয় না, একটা চোর পুলিশের মতো আমাকে এনবিআর কর্মকর্তারা দলের উপর রাখবে, আমি তাদেরকে ম্যানেজ করব। এই সিস্টেমগুলো সরকার আমলাতন্ত্র করে রাখে, যাতে আমাদের কাছ থেকে এই যে প্রান্তিক ব্যবসা, বড় ব্যবসায়ী তো ডিফারেন্ট, আলাদা, তাদের গোল ডিফারেন্ট গোল। তারা এনবিআরের কর্মকর্তাদেরকে ম্যানেজ করে তাদের মতো করে আইএস কি বলে এটাকে, তাদের মতো করে আইন পাস করে, এবং তারা পরবর্তীতে কোম্পানিগুলোতে জয়েন করে। এগুলো তো ওপেন সিক্রেট। তো বিষয়টা হচ্ছে আমলাতন্ত্রের কাছে আমাদের রাজনীতিবিদরা জিম্মি। এখন এই গভর্নমেন্ট কতটুকু জিম্মি হবে সেটা আমরা ফিউচার বলে দিবে। এখন পর্যন্ত লক্ষণ কি দেখছেন? না, আমি লক্ষণ দেখছি না, পার্সোনাল অপিনিয়ন। 3 মাসে তো আপনি ইউ ক্যানট সে এনিথিং। অ্যাটলিস্ট 1 ইয়ার আপনাকে অবজার্ভ করতে হবে যে আসলে তারা ট্রাই করছে, কতটুকু ট্রাই করছে। বিষয়টা হচ্ছে ট্রাই করতেই হবে। আমি সাধুবাদ জানাই উচ্চবিলাসী বাজেটে, আমি সাধুবাদ এই জন্য জানাই, পলিটিক্যাল কারণে হইলেও আগের বাজেট থেকে আমাকে বেশি বাজেট দিতে হবে। এটা পলিটিক্যাল একটা এটা পলিটিক্যাল একটা এজেন্ডা বলেন, পলিটিক্যাল একটা ওয়ে। কিন্তু বাস্তবায়ন যদি করতে হয়, আমি সেটা তো আশাবাদী। কীভাবে আশাবাদী বলি, আমরা চেঁচামেচির কারণে, আমরা চেঁচামেচি বলি, অনেকে বলে আমাকে চেঁচামেচি করি। তো চেঁচামেচি করার কারণে কিন্তু ভ্যাট নিবন্ধন এই 4 মাসে বেড়েছে 1,33,000। যদি 4 মাসে 1,33,000 ভ্যাট নিবন্ধন বাড়ে, তাহলে এতদিন কেন বাড়লো না? আপনি দেখেন 95 লক্ষর কাছাকাছি আপনার বিজনেস অ্যাকাউন্ট আছে। সেই বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ভ্যাট নিবন্ধিত মাত্র ছিল 6 লাখ সামথিং, এখন এই কয়েকদিনে 7 লাখ সামথিং হলো। তাহলে তো সরকার এখন আইন করেছে। আমরা বলেছি কি করে আপনি ব্যবসায়ীকে আটকান, কিন্তু সহজীকরণ করেন। এখন এক পক্ষ দিবে না, আমাদের বক্তব্য হচ্ছে ওইটা। তো এখন সরকার যেটা বলেছে যে প্রত্যেকটা বিজনেস অ্যাকাউন্টের বিন থাকতে হবে, আমি সাধুবাদ জানি এইটাতে। আই অ্যাপ্রিসিয়েট দিস ওয়ান। সরকার এখানে বিশাল আগায় যাবে। আমি থ্যাংক ইউ সো মাচ আমাদের ফাইন্যান্স মিনিস্টারকে, যে উনি জায়গার মতো হাত দিচ্ছেন। কিন্তু বাস্তবায়ন কী করতে পারবেন, এইটা হলো বড় কোশ্চেন। সেকেন্ড থিং, আসেন আমাদের ব্যবসায় 2%, 5% আপনার টিডিএস দিয়ে রাখছে, যেটা কোনো দরকারই ছিল না। আমরা বাজার থেকে মাছ কিনি, মাংস কিনি, আমার মাংস কি টিডিএস আমাকে দিবে? টিডিএস হচ্ছে আমার ভোক্তার কাছ থেকে, সাপ্লাইয়ের কাছ থেকে কেটে রাখা। তা আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীকে আপনি শিল্পের ন্যায় একটা বড় একটা সিস্টেম ফরম্যাটে ফালাই দিলেন। কেন ফালাই দিলেন? আমি দিন শেষে আমার অ্যাকাউন্টেবিলিটি রাখতে পারবো না, অ্যাকাউন্টস রাখতে পারবো না, আমাকে ওর সাথে আতাত করতেই হবে। যে সেইটার ব্যাপারে আমরা বাজেট পরবর্তী আমাদের পর্যবেক্ষণ দিব। কেটারিংয়ে 15%-এর ব্যাপারে কোনো নির্দেশনা আসে নাই। আপনি রেস্তোরাঁয় বসে খেলে দিবেন 5%, সেই রেস্তোরাঁ যদি আপনার অফিসে সাপ্লাই দেয় আপনাকে দিতে হবে 15%। আপনার শ্রমিক কর্মচারীরা খেলে 15% ভ্যাট দিতে হয়। এই ব্যাপারে আমরা বারবার বলেছি, কিন্তু এই জায়গাটা অ্যাড্রেস করছে না। হয়তো করবে, আমরা দেখি পরবর্তী বাজেট পরবর্তী কী অ্যামেন্ডমেন্ট হয়, সবগুলো নিয়ে কথা বলা। আমাদের মূল কনসার্ন ছিল সহজীকরণ করা। এখানে সহজীকরণের প্রথমেই বলি, একটা বড় প্রস্তাব আসছে 3 মাসে যাতে আমরা দিতে পারি, ত্রৈমাসিক
ভ্যাট জমা দেওয়া। আমি এটার পক্ষে না। কেন পক্ষে না? এটা দেখেন, এই টাকাটা জনগণ ভ্যাট দেয়, আমরা আদায় করি, সরকারের কোষাগারে আমরা জমা দিই। যখনই এই টাকাটা আমার কাছে 3 মাস জমে যাবে, এটা কিন্তু ভালো একটা টাকা। তো আমাদের মতো প্রান্তিক গোষ্ঠী বলেন আর বড় ব্যবসায়ী বলেন, এই টাকার একটা 9-6 করার সম্ভাবনা আছে। সুতরাং 9-6 যাতে করতে না পারে, যেভাবে ছিল, আমি সরকারকে সহযোগিতা করতে চাই, কারণ দেশটা তো আমাদের। যে রাজনীতিবিদ চালাক, সরকার জনগণ চুজ করবে কে চালাবে না চালাবে, কিন্তু আমার কল্যাণে তো সরকার কাজ করতে হবে। সেই জন্য আমাকে সরকারকে কনসার্ন করতে হবে যে কোথায় ভালো হবে, কোথায় খারাপ হবে। তেলবাজি তো করতে পারবো না। সুতরাং সেখানে আমরা বলতে চাই 3 মাস না, আগের পদ্ধতিতে থাকুক, তাহলে এই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে। আরো অনেক কিছু ছিল, আপনি যখন আসবেন বলবো। আমি একটু আখতারুজ্জামান বাচ্চু আপনার কাছে আবার একটু আসতে চাই। ব্যবসা সহজীকরণের কথা বলছিলেন এবং আমলাতন্ত্রের কথা বলছিলেন ইমরান হাসান, যে এটা দীর্ঘদিনের একটি বাধা। তো এই সরকার আসলে এই আমলাতন্ত্র থেকে বের হয়ে ব্যবসা বাণিজ্য সহজীকরণ বা আধুনিকায়ন, অভিযোগ আছে এনবিআর এর আধুনিকায়ন এনবিআর এর ভেতর থেকে আটকে রাখা হচ্ছে, এরকম অনেক কিছু আমরা শুনি। মানে এই সরকার আসলে এই আমলাতন্ত্র ভেঙে আসলে ব্যবসা বাণিজ্য কতটা সহজীকরণ বা বিনিয়োগ বান্ধব করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আমার ধারণা ইমরান হোসেন সাহেব মানে পুরো বাজেটটা পড়েন না। এই ব্যবসা সহজীকরণের জন্য আজকের এই বাজেট বক্তৃতায় বা যে মাননীয় অর্থমন্ত্রী অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। এখানে আপনার ওয়ান স্টপ সার্ভিস, যেরকম আপনার সিঙ্গেল উইন্ডোর কথা বলেছেন। এখানে ব্যবসা শুরুর জন্য অনুমোদন, নির্মাণ বা সেবা বা যে কোনো কিছুর ক্ষেত্রে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে, বিনিয়োগ পরবর্তী সেবা বা কর বা পরিচালনার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো, একটা জায়গায় সব সেবা পাবে। তারপর সার্ভিসের ক্ষেত্রে আপনি ধরেন এই সিঙ্গেল উইন্ডো বা ওয়ান স্টপ সার্ভিসের এই ইয়াগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই শুনছি। না আপনি এটা কিন্তু দেখেন না। এটা এগুলো বাস্তবায়ন না হওয়ার অভিযোগও আছে। না আমি আপনাকে বলি, এখানে বর্তমান সরকার আর অন্য ফ্যাসিস্ট সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিলালে হবে না। বর্তমানে একদম এখানে স্পেসিফিকলি বলা হয় আছে, আর 7 দিনের মধ্যে আপনার স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে কোনো লাইসেন্স বা যে কোনো কিছুর আবেদন, সেগুলি 7 দিন সময়ের মধ্যে সেটা দিতে হবে। যদি না দেয়, স্বয়ংক্রিয়ভাবে সেটা নিষ্পত্তি হবে বা লাইসেন্স পেয়ে যাবে, সেই অপশানটা এখানে রাখা হয়েছে। সুতরাং এখানে আমলাতন্ত্রে আটকানোর কোনো সুযোগ নাই। যেহেতু এখানে আছে 7 দিনের মধ্যে যদি কোনো আবেদন বা লাইসেন্স যদি কাউকে না দেওয়া হয়, তাহলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেটা হয়ে যাবে। আরেকটি জিনিস আমি বলি, 48 ঘন্টার মধ্যে আপনার কোম্পানি নিবন্ধন, বিদেশি কোম্পানি নিবন্ধনের কথা বলা আছে 48 ঘন্টার মধ্যে। এটা কি আপনি এর আগে কোনো বাজেটে আপনারা দেখেছেন? এরকম দেখেছেন? কখনো শুনেছেন? এরকম না, স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি বলা আছে। তারপর আমি বলি, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আপনার 7 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট দেওয়া, 7 দিন স্পেসিফিক বলা আছে, 7 দিন। এরকম কিন্তু এর আগে কখনো কোনো বাজেটে এরকম ছিল না। আরেকটি জিনিস আমি বলি, যে যারা যোগ্য বিদেশি ফরেন ইনভেস্টর্স, তাদেরকে 10 দিনের মধ্যে ভিসা দেওয়া যায়, 10 ডেজ। এখানে কিন্তু স্পেসিফিক বলা আছে, এবং 5 বছর মেয়াদি মাল্টিপল ভিসা দেওয়া হবে। সুতরাং বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। আর আপনারা মানে কর আহরণ নিয়ে যে বিষয়টি হচ্ছে, এই যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, সেগুলি কিন্তু আপনার বিনিয়োগ বাড়ানোর জন্য এবং ফরেন বিদেশি বিনিয়োগ যাতে বাড়ে, সেই লক্ষ্যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে। সুতরাং আপনার বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে, সুতরাং আপনার করের আওতা বাড়বে এবং কর আহরণ বাড়বে। সুতরাং আমরা চাই বর্তমান সরকার জনবান্ধব সরকার, ব্যবসা বান্ধব সরকার। সুতরাং বর্তমান সরকার ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করার জন্য, বিনিয়োগ বাড়ানোর জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছে। আমি বিশ্বাস করি যে এই সুযোগগুলো, এই উদ্যোগগুলিকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা বাংলাদেশকে, দেশি বিনিয়োগকারীরা যেমন বিনিয়োগ করবেন, এবং বৈদেশিক বিনিয়োগকারীরা বাংলাদেশকে বিনিয়োগ করার ক্ষেত্র হিসেবে বেছে নেবেন। জি, ডক্টর রুশাদ ফরিদী, বিনিয়োগ বান্ধব বাজেটের কথা আসছে বারবারই, এবং অর্থমন্ত্রীও তার বাজেট বক্তৃতায় বলেছেন কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দেশি বিদেশি দুটোই তিনি আকৃষ্ট করতে চান এবং সেই পরিবেশ তৈরি করতে চান। তো সেক্ষেত্রে আপনাদের অবজারভেশন কি আসলে? মানে আমরা দেখেছি যে স্বীয় শিল্পকে অনেকভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানে এই বাজেট আসলে কতটুকু বিনিয়োগ বান্ধব হচ্ছে, মানে সেই পলিসি আমরা কতটুকু নিতে পারছি? আমি ওনার সাথে একমত যে এই বাজেটে এই সরকারের বেশ কিছু পজিটিভ উদ্যোগ আছে, যেগুলো এর আগে দেখা যায়নি। সেগুলো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে
আমাদের বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাটা হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার। তো একটা বিদেশি কোম্পানি এসে প্রথমে তারা যেসব সুবিধা চাবে, যে তাদের অবকাঠামোগত যে সুবিধা, একটা নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং খুব দ্রুত সব পারমিটগুলো হয়ে যাওয়া, এইসব ক্ষেত্রে উনি যেগুলো বললেন এগুলো উদ্যোগগুলো প্রস্তাব করা হয়েছে, কিন্তু আমরা জানি যে মাঠ পর্যায়ে যখন যাওয়া হয় তখন আসলে পুরো ব্যাপারটা নির্ভর করে পুরো দেশের সামগ্রিক সুশাসনের উপর। সেখানে কতটুকু আইনের শাসন বিদ্যমান, দলের দল বলবো না, প্রশাসনিক পর্যায় থেকে যখন মাঠে কোনো জায়গায় যায় তখন সেই মাঠের পরিস্থিতিটা কীরকম, সেখানে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের একজন নেতা বা কর্মী দেখা যায় অনেক কিছু একটা মাঠ পর্যায়ে একটা জমি দখল বা অধিগ্রহণের ক্ষেত্রে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। সেক্ষেত্রে এই সরকার কতটা দৃঢ়তার সাথে তার রাজনৈতিক কর্মীদেরকে, তার রাজনৈতিক পেট্রনদেরকে সামলে এই বিনিয়োগের পরিস্থিতিগুলো স্মুথ করতে পারবে, সেটা খুব উল্লেখযোগ্য, যেটা বাজেটের মধ্যে থাকবে না, কিন্তু বাজেটে সুন্দর সুন্দর কথা লেখা থাকবে এবং সেটা আমরা ওয়েলকাম করি। কিন্তু আমরা এ পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখি নাই আমাদের রাজনৈতিক ইতিহাসে, যখন রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা সুশাসন কতটুকু এনশিওর করছে সেটার উপর এই বিনিয়োগটা অনেকখানি নির্ভর করে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পুরো বিনিয়োগের অবকাঠামোগুলো গত 15-16 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে আসলেই অনেকখানি ধ্বংস করা হয়েছে। তো সেগুলো আমরা আশা করছি না যে বিএনপি সরকার এসে 5-6 মাসের মধ্যে একেবারে নাটকীয় পরিবর্তন করবে, এটা কেউ আশা করছে না। কিন্তু আমরা কিছু লক্ষণ দেখতে চাই সুশাসনের, কিন্তু সেই সুশাসনের লক্ষণগুলো আমরা এখনো পর্যন্ত দেখিনি। আসলে একদম শুরু থেকে আশাবাদী হওয়ার মতো যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তার দল মত নির্বিশেষে ওঠে, তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে যোগ্য লোকদেরকে বসাচ্ছে একটা খুব শুভ ইচ্ছা নিয়ে, এই লক্ষণ আমরা এখনো দেখিনি। তাই বাজেটে সুন্দর সুন্দর কথা থাকবে, কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়ে কিন্তু ওই শুভ উদ্যোগের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বাজেটের মধ্যে থেকে আমরা আসলে বুঝতে পারবো না। তো এখানে আমার একজন সহবক্তা যেটা বললেন যে এখানে এই বাজেটে ভ্যাটের বোঝাগুলো হালকা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে যে 70% স্টিল ইনডিরেক্ট ট্যাক্স থেকে আসছে, যার মধ্যে ভ্যাট একটা সবচেয়ে বড় অংশ। সেই বোঝা হালকা হওয়ার তো কোনো নমুনা আমরা এখনো দেখতে পাচ্ছি না, এবং এটা চট করে করা সম্ভব না, সেটা আমরা বুঝি। কিন্তু আমরা কিছু স্টেপ কি আমরা এখনো দেখতে পেয়েছি? সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ যেটা দরকার ছিল, যে ডিরেক্ট ট্যাক্স, যেটা ইনকামের উপর ট্যাক্স, সেটা বাড়ানোর উদ্যোগটা কোথায়? মানে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে গিয়ে ডিজিটাইজেশন, যেটা ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা তো আর ইউরোপ আমেরিকা না, তারা প্রত্যেকটা সেক্টর ডিজিটাইজ করে ডিরেক্ট ট্যাক্স তারা 60%-এ নিয়ে গেছে, যেখানে আমরা 30%-এ স্ট্রাগল করতেছি। প্রত্যেকটা ট্রানজ্যাকশন তাদের ডিজিটাইজ। আপনি এখন ইন্ডিয়াতে গেলে দেখা যাবে আপনার ক্যাশ ইউজ করতেই হচ্ছে না। তো যার ফলে যেটা হচ্ছে যে আপনি কোথায় জমি বিক্রি করছেন, কোথায় ফ্ল্যাট বিক্রি করছেন, প্রত্যেকটাই হিসাব কিন্তু তাদের ট্যাক্স অথরিটির কাছে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এই ব্যাপারে উদ্যোগ কি এই সরকারের? কারণ আমরা এর আগে দেখেছি যে সব রাজনৈতিক সরকার কিন্তু ইনকামের জায়গাটা নিয়ে খুব তারা সেন্সিটিভ, কারণ যেই সরকারের আসলে লুটপাটের উদ্দেশ্য থাকে তারা তো আর ইনকাম নিয়ে তারা চিন্তা করবে না, তাই না? কিন্তু এখন সেই ধারা থেকে বেরিয়ে এসে বিএনপি সরকার কি নতুন কিছু করছে? এখনো পর্যন্ত ওরকম কোনো আমি কিন্তু উদ্যোগ দেখিনি। কারণ যে কোনো রাজনৈতিক সরকার আসলেই তারা মনে করে যে ওকে আমরা অনেক বছর পরে ক্ষমতায় আসলাম, পার্টিকুলার বিএনপির ক্ষেত্রে, এখন আমরা এত কড়াকড়ি কি করব না, এই ব্যাপারে তাদের হয়তো দ্বিধা থাকতে পারে। আর যেটা হলো যে এই বাজেটের যে সবচেয়ে বড় যে দুর্বলতা, আপনি যেগুলো বলেছেন সেগুলো সুন্দর সুন্দর কথা, বাট সেগুলো হচ্ছে গিয়ে সিমটম, বাট রোগের যে মেইন বিষয়টা, রোগটা হলো বিশাল পরিমাণ বাজেট ঘাটতি, এবং আমাদের আয় অনেক সীমিত, রেভিনিউটা সীমিত। এবং দেখেন আমাদের কিন্তু অলরেডি যদি আমি এই ঘাটতিটা আরও বেশি থাকে, আমাদের বাজেটে সবচেয়ে বেশি খরচ হয় কোন খাতে? সবচেয়ে বেশি খরচ হয় কোনো প্রোডাক্টিভ খাতে না, আমাদের ইন্টারেস্ট পে করতে। প্রায় 1 লাখ
27,000 কোটি টাকার মতো সবচেয়ে বেশি খাতে যাচ্ছে আমাদের ইন্টারেস্ট পে করতে। তার মানে আমি প্রতি 5 টাকা যদি সরকার আয় করে তার মধ্যে 1 টাকা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে জাস্ট টাকা ফেরত। আগে 22 লাখ কোটি টাকা যে একটা ইয়ে হয়েছে, সেটা দায় অবশ্যই বিএনপির না, কিন্তু সেটা তো যাচ্ছে, সেটা তো যাচ্ছে। কিন্তু তার এই পরিস্থিতিতে আমি একটা উচ্চাভিলাষী বাজেট করে আমি কি আরো ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আরো চাপ তৈরি করব? ঋণ তো সেটা কমানোর একটা প্রশ্ন, সেটা একটা প্রস্তাব প্রশ্ন করা হয়েছে, ঋণ বাড়ানোর প্রস্তাব করা হয় নাই। গত বাজেটের চেয়ে ঋণ আপনি কিন্তু কমানোর বাজেট দেওয়া হয়েছে, বাড়ানোর না। আপনি প্রস্তাবটা কিভাবে দিয়েছে আমি জানি না, কিন্তু আপনি যদি নাম্বারগুলো দেখেন যে আপনি 2,43,000 কোটি টাকা হচ্ছে কাগজে কলমে ধরে নিয়েছেন, আপনি 6 লাখ এনবিআই 6 লাখ কোটি টাকা 6,04,000 কোটি টাকা আপনি আয় করবেন, কিন্তু তার মধ্যে আসলে বাস্তবসম্মত হচ্ছে গিয়ে 4 লাখ কোটি টাকা, আরো 2 লাখ কোটি টাকা কোত্থেকে আসবে? তার মানে এখানে একটা বিশাল ঘাটতি তৈরি হবে। কিন্তু আপনি তো ব্যয় দিয়েছেন মাশাআল্লাহ 9 লাখ ঘাটতির পরিমাণ কিন্তু কমানো হয়েছে এই বাজেটে আগের চেয়ে। না, ঘাটতি হচ্ছে পার্সেন্টেজ অফ জিডিপি হিসেবে, কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্টটা তো বেশি, এবং অ্যাকচুয়াল অ্যামাউন্ট বাজেটের পরিমাণ বেশি, সেজন্য অ্যাকচুয়াল অ্যামাউন্টও বেড়েছে। রাইট। তো কিন্তু সেই দায়টা তো আলটিমেটলি জাতির ঘাড়েই চাপবে, এবং সেটা তো সেটা আমাদের পরবর্তী সামনের দিনগুলোর জন্য তো একটা ভয়াবহ সংকট নিয়ে আসবে। তো এই জন্য আমার কাছে মনে হয় বাস্তবসম্মত হতো যে একটা রেকর্ড সংখ্যক আমি বাজেট দেখিয়েছি, সেটা না দেখিয়ে আসলে একটু অন্যান্য অর্থনীতিরা বলছেন যে এটা ম্যাক্সিমাম পসিবল ছিল 8 লাখ কোটি পর্যন্ত যদি যেত, সেটাই ম্যাক্সিমাম পসিবল, কিন্তু এটাকে টেনে প্রায় 9 লাখের উপরে নিয়ে যাওয়াটা আমার মনে হয় একটা খুব বিবেচনা প্রসূত হয়। আসবো আপনার কাছে আবার। ইমরান হাসান, একটু আপনার কাছে জানতে চাই, ডক্টর রুশাদ ফরিদী বলছিলেন যে অনিয়ম, দুর্নীতি, সুশাসনের কথা বলছিলেন, এবং ব্যবসা বান্ধব বা বিনিয়োগের যে কথা বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী বারবার বলেছেন, মানে আসলে ব্যবসা বা বিনিয়োগ বান্ধব পরিবেশ এখন আপনারা কতটুকু দেখছেন? আমি একটা কঠিন সত্য কথা বলবো, যতদিন পর্যন্ত আপনি ন্যায্য বিচার নিশ্চিত করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি যত কিছু বলেন কোনো কাজ হবে না। আমাদের বিচার বিভাগের যে করাপশন, যদি আমার জেল হয় হোক, ফাঁসি হয় হোক, নির্লজ্জ বিচার ব্যবস্থা আমার কান্ট্রিতে, আমি নিজে সাফারার। আপনি সেই করাপ্টেড লোকগুলাকে বসাইছেন বিভিন্ন জায়গায়, আমরা দেখছি দলবাজি করতে পারে, অন্য কিছু দিয়ে দেন, দল কানাদের আবার সেই জায়গায় বসাইছেন, তাদের অন্য কিছু দেন, আলাদা একটা কিছু ব্যবস্থা করেন, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু এই বিচার বিভাগের নিয়ে কথা বলার শেষ নাই, মানে এত বাজে অবস্থা। সমস্যাটা কিভাবে? সমস্যা আপনাকে বলি, একটা ভালো লয়ার নিতে আমি যদি 50 লাখ টাকা প্রতারিত হই, এই বিচার চাইতে গিয়ে আমি 5 কোটি টাকা খরচ করলে আমি বিচার পাবো কিনা সন্দেহ আছে। আমাদের বিচারকরা সেলিব্রিটি লয়ারদের দেখে রায় প্রদান করে। আজকে বলে গেলাম, এইটা যদি কন্টেম্পট টু কোর্ট হয়, দায় আমি নিব। আমি নিজে সাক্ষী, যদি প্রমাণ চান হাজার হাজার প্রমাণ দিতে পারবো। আমাদের লয়াররা এমনভাবে বিভক্ত, এমন নির্লজ্জ আচরণ তারা করেন। আমরা বিচার, যতদিন পর্যন্ত আপনি ন্যায্য বিচার করতে না পারেন, যতদিন পর্যন্ত আপনি সাধারণ মানুষের দোরগোড়ায় বিচার পৌঁছা দিতে না পারবেন, ততদিন পর্যন্ত কোনো উন্নয়ন বলেন, যেটা তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে আমরা বলেছি, বিচারহীনতার দেশে আপনি যত দুর্নীতি আর উন্নয়ন যাই বলেন না, কিছু থামাইতে পারবেন না, কিছু করে শান্তি পাবে না দেশের জনগণ। এটা হলো প্রথম কথা। আপনি দেখেন 50-55 বছরে পাবলিক ট্রান্সপোর্ট ঠিক করতে পারেন না এখন পর্যন্ত। যারা মধ্যবিত্তরা গাড়ি কিনেছে তাদেরকে আপনি গাড়িতে বিশাল ট্যাক্স বসেছেন, আপত্তি নাই, যারা ট্যাক্স দিতে পারবে গাড়ি চালাবে, যারা দিতে পারবে না তারা চালাবে না। প্রশ্ন হচ্ছে তাদের বিকল্প কি আপনি রেখেছেন? যে পাবলিক ট্রান্সপোর্ট, আমি বাসে চলতে চাই, আমার বাসে চলার মতো পরিবেশ কি কোনো গভর্নমেন্ট তৈরি করে দিতে পারছে? আপনি ঢাকা শহরে মুভ করা যায় না টেসলার কারণে। এই যে ব্যাটারি রিক্সার যে এটা বন্ধ করতে কি লাগে, এবং যত বিদ্যুৎ লোডশেডিং, যত অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে এই ব্যাটারি রিক্সাগুলো, এখন আপনি কেন করছেন না? বিকজ অফ পলিটিক্যালি একটা সামাল দিতে হবে। আমি সব গভর্নমেন্টকে বলছি, আমি বিএনপি গভর্নমেন্টকে স্পেসিফিক বলছি না। আমি দেশের নাগরিক, জনগণ ভোট দিয়েছে, বিএনপি আসছে, বিএনপি এই প্রবলেমগুলো অ্যাড্রেস করে দিচ্ছি, পারলে সলভ করবে। তাহলে আপনি কি করলেন? 3 গুণ 2 গুণ করে দিলেন আপনি। কিন্তু এখন আমি যে ট্যাক্স দিচ্ছি, আমার গাড়ির নিরাপত্তাটা কে দিবে? আমি গাড়ি রাস্তায় সুন্দরভাবে চালাতে চাই, এবং অনিবন্ধিত ট্যাক্স দিচ্ছে না, উপরন্তু এমন সন্ত্রাসী কায়দায় তারা চালাচ্ছে, এমন ট্রাফিক আইন ভঙ্গ করছে, সেই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কিছু দেখতে পাচ্ছি না। এবার এটা তাহলে অনিয়ম, বিচারহীনতা। কারণ আমার সাথে গাড়ি আমার বেড়ে দিল, আমাকে পুলিশ এসে বলছে ভাই মামলা করবেন, থাক বাদ দেন, গরিব মানুষ।
দেখুন আমার তো ইন্স্যুরেন্সও আমাকে ঠিক মতন টাকা দিচ্ছে না, সেখানে অব্যবস্থাপনা। সেটা আমি বলেছি, আপনি যদি বিচারটা, সবার আগে বিচার দরকার। আরেকটা বিষয় আপনারা বলি, আমরা শহরমুখী জীবনযাত্রায় এমনভাবে ইনট্যাক হয়ে গেছি, ঢাকা শহরে 3.5 কোটি লোক আমরা। কৃষি ব্যবস্থার যে বাজে অবস্থা, কেউ কৃষিকাজ করতে চায় না। আমি নিজেও এবার কৃষিকাজ করেছি, মানে কৃষিতে আমি ইনভেস্ট করেছি আমার গ্রামের জমিতে। আই লুজ লট অফ মানি বিকজ আমাদের টেকনোলজি নাই, আমাদের শ্রমিক নাই, কৃষি শ্রমিক নাই বললেই চলে। উচ্চ মূল্য, কেউ কাজ করতে চায় না, বীজ সংকট, সার সংকট, ডিজেল সংকট, তেল সংকট, অনেক কিছু সংকট। তা আমাদের বেসিক হচ্ছে ফুড। আমরা যদি ফুডে যদি নজর না দেই, আমাদেরকে বড় একটা জনগোষ্ঠী হচ্ছে কৃষক, তাদেরকে যদি আমরা আধুনিক কৃষিতে যদি, আমি সেই ধরনের কোনো সিমটম এখনও দেখি নাই, হয়তো আছে, আমরা পুরো বাজেটটা অ্যানালাইসিস করতে পারি নাই। আমি অ্যাড্রেস করছি, বাজেট হয়ে গেছে মানে ফিউচারে অ্যামেন্ডমেন্ট হবে না তা না। নোটিশটা করছি এই যে আমাদের যে মানে প্রায় 40% কৃষক, এই কৃষকদেরকে কি করে আধুনিক কৃষিতে আপনাকে রূপান্তর করা যায়, কি করে ফুড সেফটি আপনি ইনশিওর করবেন। একদল অদক্ষ শ্রমিক আপনার চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, তারা কিছু টাকা পাঠাচ্ছে, আবার সেই টাকা দিয়ে আরএমজি 80% চলে যাচ্ছে আবার ইম্পোর্টে। তো সামান্য কিছু টাকা দিয়ে আপনি তেল কিনছেন, আপনি খাদ্যশস্য কিনছেন, সবই কিনছেন, তাহলে লাভ হলো কি আমার? আমাদের নজর দিতে হবে এক্সপোর্টটা, আমাদের ওন প্রোডাক্ট। আজকে আমাদের গার্মেন্টসে বন্দি করে ফেলছে, বিদেশিরা চাবি দিলে আমরা চলি, চাবি দিলে আমরা আটকে যাই, ট্যারিফ বাড়াবে, গার্মেন্টসগুলো আজকে ধ্বংসের মুখে হয়ে গেছে। কত গার্মেন্টস ছিল, গার্মেন্টস দেখে এক প্রকার এই আমাদের অ্যাকর্ড অ্যালায়েন্সের নামে বলেন, আপনার এই আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন যা আছে সবাই চুষে নিচ্ছে আমাদের শ্রমিকদের টাকা, মালিকরাও অসহায়। তো আমাদের কথা হচ্ছে যে এক সেক্টরে ফোকাস দিতে গিয়ে আপনি তো আমাদের বেসিক যে পাট, হ্যাঁ আমি দেখেছি বাজেটে পাটের ব্যাপারে তাদের অনেক, আমরা চাই এই বাজেটটা যেন বাস্তবায়ন হয়। আমরা চাই যারা ট্যাক্স ভ্যাটের আওতায় বাইরে আছে তাদেরকে অবিলম্বে নিয়ে আসা হোক। ওই যে বলেছি সহজীকরণ করা, এই সহজীকরণ আপনি কিভাবে করবেন। আরেকটা বিষয় বলি, বিদেশি বিনিয়োগ দরকার নাই, অবশ্যই দরকার আছে। আমি দরকার নাই বলতে আপনাকে তো দেশের, না আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, দেশের বিনিয়োগকারী তো বিনিয়োগ করতে চাচ্ছে না। আমি নিজে আর কোনো বিনিয়োগ করব না। কেন করব না? আই এম নট হ্যাপি। কেন হ্যাপি না? ল অ্যান্ড অর্ডার ঠিক নাই, আমার এই আমলাতান্ত্রিক জটিলতা। আমি বলেছি দেশের যারা বিনিয়োগকারী আছে তাদেরকে একটা স্বস্তির জায়গা আগে দেন। ওনারা বিনিয়োগ করলে তো বিদেশিরা এমনিই আসবে। আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয়, আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার হয়েছে, এই দল একটা ভালো কাজ করে গেছে, এই দল এসে কন্টিনিউ করবে না, এইখান থেকে বেরোতে হবে, এটা রাষ্ট্রের টাকা। এক্সাম্পল এই গভর্নমেন্টের আমলে হয়েছে এরকম এক্সাম্পল আছে জি, আপনার কাছে? আপনি এয়ারপোর্টটা এখন ওপেন করেন না, আপনার আজকে 2-2.5 বছর হয়ে গেল এয়ারপোর্টটা, একটা এয়ারপোর্ট। আপনি এয়ারপোর্ট কি আজকে আপনি আমি চাইলে আজকে ওপেন করা আপনার পসিবল? সাথে এই ডিবেটে যাচ্ছি না, আপনি পলিটিক্যাল, আমার বক্তব্য পরে বক্তব্য দিন। আপনি আমার কথাটা শুনেন। আপনি একটা প্রশ্ন করেছেন যে এক সরকার একটা করলে পরবর্তী সরকার এসে সেটি হ্যাঁ বন্ধ করে দেয়। হ্যাঁ, আমি এটা বলেছি, আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন? আমি আপনাকে বিনয়ের সহিত বলছি, আপনি তেলের যে সংকট হলো, আমি জি বলেন। জাস্ট আমি 30 সেকেন্ড, বেশি সময় নেব না, আপনাকে ইন্টারাপ্ট করব না। 30 সেকেন্ড। আপনি দেখেন বিগত সরকার শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা গোপালগঞ্জ সবকিছু করেছে। তো গোপালগঞ্জে সবকিছু করার পর গোপালগঞ্জে যে চলমান প্রকল্পগুলি ছিল, সেই প্রকল্পগুলো বর্তমান সরকার, আপনি জানেন কি জানেন না সেটা আমি জানি না, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওই গোপালগঞ্জের যে প্রকল্পগুলি ছিল সেগুলো চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং ওইখানে স্থানীয় সরকার উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রীকে ট্যাগ করে দিয়েছেন। সেগুলি উনি মনিটরিং সম্মানের সহিত বলছি, আমি বলি না যে আপনি বন্ধ করেছেন। শেষ করতে দেন। আপনি যদি মুখস্থ কথা বলেন না, আমি মুখস্থ কথা বলছি না। আপনি অতীতের ইতিহাস না টেনে বর্তমান সরকারের আমলে কি যদি এরকম করা হয়েছে কিনা, আপনি ধরেন যে আন্তর্জাতিক বিমানবন্দর, বিগত সরকার এটাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা করতে 1500 কোটি টাকা ব্যয় হয়, সেই জন্য উনি এটা নাকচ করে দিয়েছেন। আপনি আসলে সেটাই বলেছি, মুখস্থ বেরিয়ে আসতে না, আপনি এইভাবে দেখেন, আমি সাধারণ মানুষ, সরকার এর মধ্যে থেকে বের হয়ে আসছে। দেখেন আমি একজন, আপনার সামনে জাস্ট আমি একটু উদাহরণ না আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো, আমি চাই না আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো। সরকার বিগত সরকারের কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ করেছে, দেখেন এটা বলেন তো। আমি তো পলিটিক্স করি না, আবার বললাম আপনাকে, আপনি তো আপনি বলছেন সরকারকে দোষারোপ করে। আমি কাউকে দোষারোপ করছি না। আপনি একটা উদাহরণ দেন। আমি তো বললাম, আমি তো একটা উদাহরণ দিলাম, আমি তো কয়টা উদাহরণ দিলাম, আপনি তো নাম পরিবর্তনের কথা বলছেন। আপনি একটা উদাহরণ দেন যে বর্তমান সরকার বিগত সরকারের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডটা বন্ধ করেছে। আমি কি বলেছি একটা উদাহরণ দেন। মাননীয় সংসদ সদস্য মহোদয়, আমি কি বলেছি আপনি বোধহয় খেয়াল করেন নাই। আমি বলেছি, আমি বলেছি আপনাকে আবার রিপিট করি কথাটা, আপনি একটু কাইন্ডলি পরে অন এয়ার পরে রেকর্ডিংটা দেখে নিন। আমি বলেছি যে
পূর্বের মতো কোনো গভর্নমেন্ট যদি কোনো কাজ কোনো প্রজেক্ট ভালো প্রজেক্ট নিয়ে থাকে সেই প্রজেক্ট যেন বন্ধ না করা হয়। না না, আপনি না, আমি একটু দেখে নিবেন, এই কথাটা আমি বলেছি আপনাকে। বায়বীয় না বলে আপনি স্পেসিফিক ক্যাটাগরিক্যালি বলবেন যে এটা এই সরকার করেছে। হয় আমি অক্ষম, আপনাকে বোঝাইতে পারি নাই, আচ্ছা হ্যাঁ, নয় আমি একটু আগে বাড়ি, আপনার কথা আমি কারো কথা আমি কখনো ইন্টারাপ্ট করি নাই। আপনি বলেন আপনার সময় আসলে। আমি বলেছি যে পূর্ববর্তী গভর্নমেন্ট যেই থাকুক যদি কোনো ভালো প্রজেক্ট করে থাকে সেই প্রজেক্ট যেন কন্টিনিউ। এটা তো বায়বীয় কথা, এই সরকারের সাথে এই সরকারের সাথে এই কথাটা যায় না, এই সরকার এটা করে না, এটা গণতান্ত্রিক সরকার। মাত্র 3 মাসের সরকার, আই হ্যাভ টু ওয়েট। আমরা দেখি কি করে, আমরা একটু ওয়েট করি মাত্র। আমি তো বলেছি যে আমরা সরকারকে অ্যাড্রেস করছি, আমরা সরকারকে কি পারি ভোক্তার জায়গা থেকে, সাধারণ সিটিজেনের কাছ থেকে আমরা সরকারকে আমাদের কথা বলতে পারি, বলার সুযোগটা এখানে এসেছে, সেই জন্য আমরা বলছি। এখনই ডিফেন্ড করার দরকার নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনারা মাত্র প্রথম বাজেট দিলেন, নেক্সট জুনে যদি কোনো দিন সুযোগ হয় আপনার সঙ্গে বসবো, আপনারা কি কি কমিটমেন্ট করেছেন কি কি, আমি আপনার কাছে অনুরোধ করব নেক্সট যদি আল্লাহ বাঁচায় রাখে ওনার সাথে নেক্সট এরকম বাজেটের দিন বসতে চাই। তো ওনারা কতটুকু করবে কতটুকু করে নাই, তথ্য নিয়ে আসবো। আমি তথ্য নিয়েই কথা বলছি, তো আমি তথ্যবিহীন কোনো কথা বলি নাই। মাননীয় সংসদ সদস্য, আপনি প্লিজ এই ব্যাপারটা আমি শেষ করি, আপনি বললেন তারপরে। হ্যাঁ একটু আমি যেই কথা সুশাসনের কথা বারবার বলছি, এটা যদি আপনার মনে হয় আমি গতানুগতিক বলছি, আমি নিজে সাফারার। আমি বলছি আমি কোথাও ন্যায্য বিচার পাচ্ছি না। কোন আমলের কথা বলছেন? আমল বলতে না, এই গভর্নমেন্টের কথা বলেন আপনি, তো অতীতের কথা এই গভর্নমেন্টের কাছে চাপিয়ে তো আমি লাভ নাই। বলেছি তো এই গভর্নমেন্ট চাপায়নি। আপনি বিচার যদি আগের সরকার আমলে না পেয়ে থাকেন, এটার দায়িত্ব এই সরকারের না। আমাদের দেশের প্রত্যেকটা পলিটিক্যাল শুনেন মানে এখনকার সময়ে আমি মানে বলি আপনাদের আমি কথা শেষ ব্যবসা করি। বিনিয়োগ বান্ধব পরিবেশে বা সেই পরিবেশ এনশিওর করার ক্ষেত্রে কি কি সমস্যা আমি ফেস করছেন? এটা একটু ক্লারিফিকেশন করতে দেন। উনি ওনার দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার পরে কথা বলাটা ভালো। আমার পরে কথাটা ভালো। আমি কি বলেছি? আমি বলেছি সুশাসন চাই। আমি দলীয় দৃষ্টিভঙ্গিতে কোন কথা বলেছি আপনি বলেন। আপনি বারবার ফ্যাসিস্ট সরকার নিয়ে আসতেছেন, ওই গভর্নমেন্টের দায় আমরা নিব না। আমি তো আপনাকে দায় দিচ্ছি না, আমি আপনাকে দায় দিয়েছি একবার। আপনি বারবার আমি আপনাকে দায় দেইনি তো কোনো একবার। আপনি কোথায় দায় দিলেন? আপনি বলছেন যে বিগত এক সরকারের একটা কালচার আমাদের, আমি বলেছি কালচার যাতে না কন্টিনিউ হয়। এই সরকার তো এই কালচার কন্টিনিউ করছে না। আমি বলি নাই তো করেছে। আমি কি বলেছি সরকার করেছে? আচ্ছা মানে আপনাদের প্রত্যাশাটা কি, একটু যদি প্রত্যাশাটা বলেন। রিকোয়েস্ট করেছি এই সরকার যেন পূর্ববর্তী গভর্নমেন্টের বা যে কোনো গভর্নমেন্টের ভালো কাজ যেন বন্ধ না করে, সেটা বলেছি। সেটা তো এই সরকারের ঘোষণাই দিয়েছে যে কোনো রকম মানে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটা ভালো কাজকে এই সরকার সমর্থন করবে, খারাপগুলো রহিত করবে। আপনি একটা উদাহরণ যদি দিতে পারেন যে এই সরকার বিগত সরকারের কোনো ভালো কাজকে বন্ধ করেছে বা কোনো যে কাজটা জনস্বার্থে যে উদ্যোগ বা কর্মকাণ্ড নেওয়া হয়েছে সেটা বন্ধ করেছে, একটা উদাহরণ দেন। আমি কি বলেছি করেছে? আপনি বোধহয় আমার কথাটা শুনছেন না। আচ্ছা হ্যাঁ, আমরা সবাই আপনি আমার কথা ইন্টারাপ্ট করছেন, আপনার কথা কিন্তু ইন্টারাপ্ট করি নাই। আপনি নোট করে প্রতিবাদ করেন না, এটা তো ডিসেন্সি আছে এখানে। আমার কথা শেষ করি, আপনি বলেন। আরো তো আপনি বলেন, আমি আর বলবো না। আমি এখন আজকে বলবো না, আপনি বলেন। আপনার কথা আপনি কি বলছেন? আপনি বলছেন আমি রাজনৈতিক কথা বলছি। আপনি এই মানে আমরা বিগত সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে, একটা উদাহরণ তো দিতে পারেন। বন্ধ করে দিয়েছি বলি নাই তো, আপনি বোধহয় আবারও ভুল করছেন। আমি ভুল করছি না, ভুল আপনি করছেন। ইমরান হাসান একটু যদি মানে সংক্ষেপে আপনার বিনিয়োগ বান্ধব, আমার ওনারে বলতে দেন, তারপরে আমি আবার আসলে বলবো। আচ্ছা না বলুন, আপনিই বলুন যে মানে আপনি যে যেমনটা বলছেন একটু যদি শেষ করতেন যে মানে বিনিয়োগ বান্ধব পরিবেশের ক্ষেত্রে আপনারা যে এক ধরনের আস্থার পরিবেশ যে চাচ্ছেন, মানে সেক্ষেত্রে এই গভর্নমেন্টের প্রতি গভর্নমেন্ট একটা বড় বাজেট দিল, অনেক ফ্যাসিলিটির কথা বলেছেন, অনেকভাবে উৎসাহিত করার চেষ্টা করেছেন আপনাদের বিনিয়োগকারীদের, মানে এই গভর্নমেন্টের প্রতি একদম মোটা দাগে আপনার পরামর্শ কি থাকবে? আমি প্রথম কথা বলি, গভর্নমেন্টকে পরামর্শ দিয়েছি বলেই তো বলেছি ভ্যাট নিবন্ধন আওতায় আনতে হবে সবাইকে। বলি নাই তো ভ্যাট আমাদেরকে নিবন্ধন করা যাবে না। গভর্নমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য তো বলেছি সহজীকরণ করেন, 5 গুণ ভ্যাট আদায় করে দিব বলেছি আমরা। আমাদের কথা শুনেন, আমরা বলেছি কন্টিনিউটি থাকে যেন আমাদের দেশটা তো আমাদের দেশটা বিএনপির না, আওয়ামী লীগের না, কারণ না, দেশটা সবার, সবাইকে নিয়ে কাজ করতে হবে। এটা হলো আমার কথা। আপনার ভালো না লাগতে পারে, আমার কথা ডেমোক্রেসি যদি আনছেন আপনারা, আমার কথা রাইট থাকতে হবে। আপনি পরে খণ্ডন করেন। আমি যেটা চাই, সরকার বলেছি যে বিনিয়োগ করতে হলে আগে ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে। 3 মাসে সম্ভব না। এক্সটেন্ড আমরা কি বলেছি, চেষ্টা করছে গভর্নমেন্ট। আমরা চাই, আমি প্রথমে বলেছি বাজেটে আশাবাদী, আমি কিন্তু নেগেটিভ একবারও বলি নাই। আমি উচ্চবিলাসী বাজেট থাকতেই পারে, আশাবাদী কেন হবে না? টাকা না হওয়ার তো কোনো কারণ নেই। আপনি সবাইকে ভ্যাট ট্যাক্সের আওতায় নিয়ে আসেন, সবাইকে আনেন।
আনার জন্য হচ্ছে পলিসি করেছেন, সেটা অ্যাপ্রিসিয়েট করেছি, সেটা তো আপনি শুনছেন না। আমরা বলেছি বিনিয়োগ করতে হলে একটা মিনিমাম একটা মানে স্বস্তির জায়গা থাকতে হবে। স্বস্তিটা কি? আমি ন্যায্য বিচার। আমি কোথাও অন্যায় যখন হবে, আপনারা যেমন সংসদে আসেন, আপনাদেরও গার্ডিয়ান আছে, আপনারা কোথাও মিস্টেক করলে, কোনো কিছু করলে নিশ্চয়ই আপনাদের জবাবদিহিতার জায়গা আছে। ঠিক ওই রকম আমলাতন্ত্রে বলেন, প্রশাসনে বলেন, যে কোনো জায়গায় বলেন, যেখানে জবাবদিহিতা যেন থাকে। আমার কেন এই কাজটা হইল না, কেন আমি আজকে সাফার করলাম? আমি তো বলেছি যে উনি চেষ্টা করছে সহজীকরণ করার জন্য। আমরা দেখি এইরকম তো 55 বছর ধরে সব গভর্নমেন্টই বলেছে আমরা করব, কিন্তু সুশাসন তো নিশ্চিত একবারও হয় নাই। আমি তো কাউকে এককভাবে দায় দিব না, কারো ঢালাইভাবে বলবো না। আমি দিন শেষে দেখবো আমার এখন যাওয়ার সময় হয়েছে, আর তাহলে 10-15 বছর বাঁচতে পারি, কালকেও মরতে পারি, জানি না, কিন্তু এখন তো আমি সুশাসন দেখে যেতে পারি নাই। অবস্থান ছাড়া তো আমি আর কিছু দেখি নাই। সেটা আমার জায়গা থেকে যে সিটিজেন আমি বলছি, সেটা আপনার তো মাত্র আপনারা আসছেন, আগামী বছর 1 বছর করেন, 2 বছর করেন, দেখেন আপনারা কতটুকু চেঞ্জ করতে পারেন। আমরা আশাবাদী, সাপোর্ট দিব, আমরা তো দল কানা না। জি, ডক্টর রুশাদ ফরিদী, মানে এই সুশাসন যে আকাঙ্ক্ষা, মানে এই সুশাসন নিশ্চিতের, মানে আমরা শুনি রাজনৈতিক অঙ্গন থেকে বলেন, বিশেষজ্ঞ, ইকোনমিস্ট, সবাই মানে সবারই কনসার্ন এটা। ব্যবসায়ীরা বলেন, সাধারণ মানুষ, মানে পাচ্ছি না কেন, মানে আপনার কি মনে হয় বা করণীয় কি? পারছি না কেন প্রথমে যদি অ্যাড্রেস করি, কারণ সুশাসন বিষয়টা আসলে খুব স্বস্তিদায়ক কিছু না, তাই না? মানে বিশেষ করে একটা রাজনৈতিক দল যেটি অনেক বছর পরে ক্ষমতায় এসেছে এবং তাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, তো রাজনৈতিক দল, সেরকম একটা রাজনৈতিক দল বাংলাদেশের কালচারে আমরা দেখে এসেছি, যখন ক্ষমতায় আসে তখন মনে করে আমরা তো অনেক সাফার করেছি, এখন আমাদের সুদিন আসছে। এখন সুদিনটা কিভাবে আসে? সুদিন তো আসতে গেলে তো কষ্ট করতে হয়। তো কষ্ট তো ওনারা করেছেন, রাজনৈতিক ত্যাগ করেছেন, অনেকে গুম খুন হয়েছেন, অনেকে পালিয়ে বেরিয়েছিলেন, কিন্তু সেটার ফল কি এখন যথেষ্টাচার, যা খুশি করা? মানে আমি বলছি না যে তারা করছে, কিন্তু তারা তো অবশ্যই মনে মনে থাকে। বাংলাদেশের কালচারে আমরা জানি যে এই ব্যবসাটা তো আমার নিতে হবে, এখন আমি তো এতদিন সাফার করছি, এখন এই ব্যবসা আমি পারি কি পারি না সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি তো ত্যাগ করছি, তো আমি যেহেতু ত্যাগ করে আসছি, এই ব্যবসাটা দখল আমাকে নিতে হবে। তো সেই দখলটা নিয়ে তো আমি 12টা বাজিয়ে ফেলতে পারি, কিন্তু তাতে তো কিছু এসে যায় না, কারণ তো আমি তো ত্যাগ করে আসছি। তো এই কালচারটা যদি থাকে, এটা তো সুশাসন না। সুশাসন হলো যে কাজটা যোগ্য সেই কাজটা করবে, করতে না পারলে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেউ জমি দখল করতে গেলে, চাঁদাবাজি করতে গেলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সুশাসনের একটাই কথা হলো ক্যারট অ্যান্ড স্টিক। ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য লাঠির বাড়ি দিতে হবে। এটা যদি কাজ না করে, তাহলে একটা মুদির দোকানও আপনি চালাতে পারবেন না, সেটা রাষ্ট্র তো অন্য বিষয়। তো কেন পারে না? তার কারণ হলো সুশাসন করতে গেলে এখন অজনপ্রিয় কিছু কাজ করতে হবে, দলীয় আনুগত্যের মধ্যে টান ধরতে পারে, বা মনে হতে পারে যে ওকে, আমার তো নেতা নেত্রীরা খেপে যাচ্ছেন, আমার মন্ত্রীরা তো অস্বস্তি বোধ করছেন, কিন্তু এটা হয়তো শর্ট রানে হতে পারে, শুরুর দিকে হতে পারে, কিন্তু দলীয় নেতৃত্ব যদি দৃঢ় থাকেন, তারা জানেন যে দলে যদি সুশাসন তিনি আনতে পারেন, স্বল্প মেয়াদে একটা অস্বস্তি তৈরি হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু সবাই বুঝবে যে আচ্ছা ঠিক আছে, উনি যা ঠিক কাজটা করছে তাকে পুরস্কৃত করছে, তাহলে আমরা আস্তে আস্তে আসলে ঠিক কাজটাই করা শুরু করি। শুরুর দিকে খুব খারাপ লাগলেও তো ওদিকে যাবে, কিন্তু এই জন্য নেতৃত্বের একটা খুব জোরালো ভূমিকা আছে সুশাসনটা আনার জন্য। এবং এই সুশাসনটাই ভাই যথেষ্ট, মানে যথার্থই বলেছেন, সুশাসনটাই কিন্তু আসল কথা, যেটা বাজেটের কোথাও লেখা নাই। কিন্তু আপনি এখানে এই যে এত নাম্বার আমরা এখানে বলছি, এত কিছু বলছি, এগুলো সবই মিনিংলেস আসলে আমি যদি সুশাসন আনতে না পারি, আইনের শাসন নিশ্চিত না করতে পারি, এবং সেটার জন্য পলিটিক্যাল নেতৃত্বের কতটুকু দৃঢ় ইচ্ছা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। জি, আক্তারুজ্জামান বাচ্চু, মানে কথা হচ্ছে আসলে সুশাসনের কথায় যদি আসি, ডক্টর রুশাদ ফরিদী বলছিলেন যে মানে এই অজনপ্রিয় হওয়ার মতো এই সিদ্ধান্তটা নিতে হবে। তো সেই ধরনের ম্যান্ডেট নিয়েই তো বিএনপি সরকার আসছে। এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে অনেক ধরনের অভিযোগ শুনি, বিশেষ করে চাঁদাবাজির বিষয়টা খুব করে সামনে আসে। মানে সেই জায়গাটায় আসলে বিএনপি যেতে কতটুকু চাচ্ছে বা পারছে, মানে আপনারা দলের মধ্যে যারা আছেন তারা আসলে পরিস্থিতি কিভাবে ফেস করছেন আসলে? ধন্যবাদ আপনাকে। দেখেন, যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এই কাজটি বিএনপি অতীতেও করে দেখিয়েছে। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, মানে
রাজনীতিবিদদের জন্য উনি রাজনীতি কঠিন করে তুলবেন। উনি ওনার আমলেই রাজনীতিবিদরা গ্রামে গিয়েছেন এবং উনি গ্রামে সরকার বলতে আগে শহরে বুঝাইতো, তারপর উনি গ্রামে গিয়েছেন, সুশাসন দেওয়ার চেষ্টা করেছেন এবং সঠিক জায়গায় সঠিক লোকটি বসানোর চেষ্টা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়াও কিন্তু সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে গিয়ে ওনাকে সেই নির্মম মৃত্যু বরণ করতে হয়েছে। দেশে সেই যখন অপশাসন চলছিল তখন তার বিরুদ্ধে উনি 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। তারপর আবার যখন ফ্যাসিস্টদের আমলে সেই ওনাকে চরম মূল্য দিতে হয়েছে। সেই দেশের মানুষের সুশাসন এবং আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে যথার্থই বলেছেন আমাদের সহালোচক, আমাদের অনেক গুম খুন হতে হয়েছে। আর বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনি দেখবেন যে উনি খুব সাধারণ জীবনযাপন করেন এবং আমাদের একটি নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারের আলোকে কিন্তু জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, রায় দিয়েছে। আমাদের প্রধানতম যে নির্বাচনী ইশতেহার ছিল সেটার মধ্যে প্রধান কথাই ছিল যে সুশাসন এবং আইনের শাসন নিশ্চিত করা। এটা আমরা এই ক্ষেত্রে বর্তমান সরকার আপনি দেখেন যে আমরা কিন্তু যে উত্তরাধিকার সূত্রে বিগত সরকারের আমলের যে পুলিশ বাহিনী পেয়েছি, যে আইনশৃঙ্খলা বাহিনী পেয়েছি, আমরা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা কিন্তু এই বর্তমান সরকার কয়েকজন কনস্টেবল নিয়োগ দেওয়া ছাড়া এখন পর্যন্ত কিন্তু আসলে পুলিশে বড় ধরনের নিয়োগ হয়নি। এখন আমরা নিয়োগের জন্য প্রক্রিয়াধীন আছে। আরেকটি জিনিস আমি আপনাকে বলি, একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ, সংক্ষেপে বলছি। আমি দেখেন আরেকটি জিনিস আমি আপনাকে বলি, আপনি মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেছেন যে আমরা যাই করি সব কিছু অর্থহীন হয়ে যাবে যদি আমরা আইনের শাসন নিশ্চিত না করতে পারি, দেশের যদি স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারি। সুতরাং বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনের শাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আরেকটি জিনিস হলো যে আপনি এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই অধিবেশনের দ্বিতীয় অধিবেশনের বক্তব্য যদি আপনি দেখেন যে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্যে দ্রুত একটি বিশেষ অভিযান চালাবে, যেটা কিন্তু বেগম খালেদা জিয়া অপারেশন ক্লিন হার্ট নামিয়েছিলেন। সুতরাং মাদক এবং সন্ত্রাস বিরোধী অভিযান খুব শীঘ্রই পরিচালনা করা হবে। সুতরাং আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর, শুধু মানে আইনের শাসন এবং জনগণের সুশাসন নিশ্চিত করার, শুধু উন্নয়ন না, উন্নয়নের পাশাপাশি আইনের শাসন নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। জি, আমরাও সেটা আশা করব এবং আশা করব যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হোক এবং যে বাজেটটি দেওয়া হয়েছে এটি আসলে আমাদের কাঙ্ক্ষিত যে অর্থনৈতিক প্রবৃত্তি সেদিকে আমাদের নিয়ে যাবে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের করা আলাপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।